নিঃস্ব মেয়েটি জানালো ৪ দিন যাবৎ উপোস। এই বাক্য শুনে কোটিপতি যুবকটি যা ঘটাল মানবতা শিহরিত হল। দর্শক, এটি বাংলাদেশের ঢাকা বিভাগের প্রাণকেন্দ্র গুলশানের এক বাস্তব কাহিনী, যেখানে নীলা থাকত। বয়স বড়জোর ২১ হবে। কিছুকাল পূর্বেও সে একজন স্বপ্নিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল। চিকিৎসক হওয়ার আকাঙ্ক্ষা লালন করত, তবে পিতার আকস্মিক প্রয়াণ ও মাতার ব্যাধি তার পৃথিবী উল্টে দিল। সংসারে রোজগার করার মতো কোনো ব্যক্তি রইল না। জমিজমা পূর্বেই মহাজনের কাছে বন্ধক চলে গিয়েছিল, আর পরিচিতজনরা একে একে মুখ ফিরিয়ে নিয়েছিল। নিরুপায় হয়ে নীলার লেখাপড়া ত্যাগ করে ঢাকা মহানগরে পাড়ি জমায়, এই প্রত্যাশায় যে সামান্য কর্ম জুটবে ও মায়ের ঔষধপত্র কিনতে পারবে। মহানগর তাকে সাদরে গ্রহণ করেনি, কেবল নিংড়ে নিয়েছে। কখনো খণ্ডকালীন পারিশ্রমিক মিলেছে, কখনো জোটেনি। বহুবার দিনভর পরিশ্রম করার পরেও মালিক পারিশ্রমিক না দিয়েই তাড়িয়ে দিত। তবুও নীলা প্রতারণা, হাত পাতা বা খারাপ পথ কখনোই বেছে নেয়নি। তার পিতার উপদেশ স্মরণে ছিল, অনাহারে থেকো মা, তবুও অন্যায় কাজ করো না। তবে সেদিন ভাগ্য তার যাবতীয় মনোবল চূর্ণ করে দিয়েছিল। টানা ৪ দিন যাবৎ তার মুখে এক দানা অন্নও জোটেনি। আঁচলে একটা পয়সাও নেই, দেহে সামর্থ্য নেই। দৃষ্টির সীমানায় আধার ঘনিয়ে আসছিল। সে গুলশানের এক অভিজাত হোটেলের অদূরে সিঁড়িতে বসেছিল। গোধূলি লগ্ন। হোটেলের বর্ণিল রোশনাই গগন অবধি বিচ্ছুরিত হচ্ছিল। ভেতরে বিত্তবানরা লক্ষ লক্ষ মুদ্রা ব্যয় করছিল। বাইরে একটি মেয়ে অনাহারের বিরুদ্ধে যুদ্ধ করছিল। শীতল হাওয়া বইছিল, অথচ তার দেহে কাঁপুনি তোলার মতো উষ্ণতাটুকুও বাকি ছিল না। সে পাশের একটি টিউবওয়েল থেকে পানীয় পান করে তৃষ্ণা মেটানোর প্রয়াস চালাল। তবে রিক্ত উদরে জল কেবল যন্ত্রণাই বৃদ্ধি করে। পথচারীরা যাতায়াত করছিল, কেউ তাকে খেয়াল করল, কেউ এড়িয়ে যাওয়ার ভান করল। কতিপয় লোক অবিশ্বাসের দৃষ্টিতে তাকালো, যেন সে ছিনতাইকারী। দারোয়ান ২ বার তাকে ধমক দিয়ে সরিয়ে দিয়েছে, অথচ তখন তার মাঝে দাঁড়ানোর ক্ষমতাটুকুও ছিল না। তার প্রতীয়মান হচ্ছিল, সম্ভবত আজকের রজনী সে আর পার করতে পারবে না। স্মৃতির পাতায় ভাইয়ের চেহারাটা ভাসছিল। ঢুকতে থাকা রুগ্ন ভাই তার পানে তাকিয়ে আছে। ঠিক তখনই হোটেলের সম্মুখে একটি চকচকে সাদা দামি গাড়ি এসে থামল। দরজা খুলল এবং তা থেকে নামল একজন যুবক, বয়স আনুমানিক ২৪ বছর। কেতাদুরস্থ পোশাক, দৃঢ়তায় পূর্ণ পদচারণা, যেন বিশ্ব তার পায়ের নিচে। এ ছিল আরিয়ান, ঢাকার অন্যতম শীর্ষ ব্যবসায়ীর জ্যেষ্ঠ পুত্র। দেশের বাণিজ্য ম্যাগাজিনে নিয়মিত তার সাক্ষাৎকার প্রকাশিত হতো। মানুষজন বলতো সে সুদর্শন, তীক্ষ্ণ মেধার অধিকারী, কিন্তু প্রচণ্ড বিত্তশালী এবং বেশ দাম্ভিকও। আরিয়ান লাউঞ্জের দিকে অগ্রসর হতেই নীলা তাকে খেয়াল করল। শুরুতে সে দৃষ্টি নত করল। আত্মমর্যাদা তখনও জাগ্রত ছিল, সে হাত পাততে ইচ্ছুক ছিল না। তবে পরক্ষণেই পেটে এমন যন্ত্রণা হলো যে তার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তার মনে হলো এই মুহূর্তে যদি মুখ না খোলে তবে সম্ভবত আর কোনো দিন আওয়াজ করতে পারবে না। প্রবল মনোবল একত্র করে সে কাঁপতে কাঁপতে সোজা হলো এবং ধীর পায়ে তার পানে অগ্রসর হলো। পা এতই নিস্তেজ ছিল যে মনে হচ্ছিল এক্ষুনি লুটিয়ে পড়বে। আরিয়ানের নিকটে গিয়ে তার কণ্ঠনালীর স্বর অবরুদ্ধ হয়ে গেল। কয়েক মুহূর্ত কোনো আওয়াজই ফুটল না। অতঃপর সে যেন তার জীর্ণ দেহ থেকে চূড়ান্ত সামর্থ্যটুকু নিংড়ে নিয়ে উচ্চারণ করল, স্যার, ৪ দিন যাবৎ উপোস আছে, কিছু আহার দিন। চারিপাশে অপেক্ষারত পথচারীরা থমকে দাঁড়াল। কেউ ধারণা করল এবার ধমক শুনবে, কেউ আনন্দ উপভোগ করার উদ্দেশ্যে ক্যামেরা অন করল। আরিয়ান স্থির হল। সে ধীর লয়ে নীলার পানে দৃষ্টি নিবদ্ধ করল। সম্মুখে একটি শীর্ণকায় মেয়ে, পোশাকে কাদা, রুক্ষ চুল, গাল দুটো কোটরে ঢুকে গিয়েছে। তবে তাতে এক বিস্ময়কর সারল্য বিদ্যমান ছিল। তাকে নৈমিত্তিক পথশিশুর মতো প্রতীয়মান হচ্ছিল না, বরং ধারণা হচ্ছিল নিষ্ঠুর ভাগ্য তাকে এই স্থানে এনে ফেলেছে। আরিয়ান শুরুতে কোনো বাক্য ব্যয় করল না, কেবল তাকে পর্যবেক্ষণ করতে থাকল। নীলা ভাবল, সম্ভবত সে কর্ণপাত করেও এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। সে পিছিয়ে যেতে উদ্যত হতেই আচমকা মস্তিষ্ক শূন্য হয়ে গেল এবং তার দেহ দুলে উঠল। সে আছড়ে পড়ার পূর্বেই পাশের পিলারে ভর দিয়ে সামলে নিল। এই মুহূর্তে তার জন্য সোজা থাকাও যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল। আরিয়ানের চেহারার অভিব্যক্তি পরিবর্তিত হল। তার অন্তরে যেন কঠিন বরফ গলে গেল। সে নিচু স্বরে প্রশ্ন করল, সত্যি বলছ?
4 দিন যাবৎ কিছু জোটেনি? নীলা দৃষ্টি অবনত করে সম্মতিসূচক মাথা দোলাল। কণ্ঠের স্বর তখনও ফুটছিল না। তার নয়ন থেকে অশ্রুবিন্দু ঝরে কংক্রিটে আছড়ে পড়ছিল। সে করুণা প্রত্যাশা করছিল না, সে কেবল টিকে থাকার সুযোগ অনুসন্ধান করছিল। কয়েক মুহূর্তের নিমিত্তে ওই স্থানে এক নিস্তব্ধ পরিবেশ বিরাজ করল। ঢাকার যান্ত্রিক শব্দ যেন দূরবর্তী জগতে হারিয়ে গেল। আরিয়ান একটি বড় শ্বাস ফেলল। অতঃপর এমন একটা কাণ্ড ঘটাল যা কেউ চিন্তাতেও আনেনি। সে তার কবজিতে থাকা স্মার্ট ওয়াচটি চেক করল, ইয়ারবাড খুলে পকেটে রাখল এবং সম্পূর্ণভাবে নীলার দিকে ঘুরে সোজা হল। সে শান্ত অথচ দৃঢ় স্বরে উচ্চারণ করল, তুমি জ্ঞান হারাবে, আমার পিছু পিছু এসো। নীলার প্রতীয়মান হল সম্ভবত সে শ্রুতিভ্রমে ভুগছে। সে দৃষ্টি প্রসারিত করে তার পানে চাইল। দৃষ্টিতে সংশয় বিরাজমান। এমন অভিজাত যুবক তার সাথে বাক্য বিনিময় করছে এবং সঙ্গী হতে নির্দেশ দিচ্ছে। চারিপাশে ভিড় করা দর্শনার্থীরাও হতভম্ব হয়ে গেল। একজন চুপি চুপি মন্তব্য করল, মস্তিষ্ক বিকৃত নাকি? অন্যজন বলল, লোক দেখানো ভাড়ানি করছে নিশ্চয়ই। প্রধান দ্বাররক্ষী তেড়ে এলো, তবে আরিয়ান হাতের ইশারায় তাকে প্রতিহত করল। নীলার চরণ স্বয়ংক্রিয়ভাবেই তার অনুগামী হতে আরম্ভ করল। সে ঠাউর করতে সক্ষম হচ্ছিল না এটা কল্পনা নাকি বাস্তব। সম্ভবত উপবাস চিন্তা শক্তিকে অবশ করে ফেলেছিল। হোটেলের ঝলমলে আলোকসজ্জায় প্রথমবার তার অনুভূতি হল যে ঘন অমানিসার পরেও নিশ্চয়ই ভোরের দেখা মেলে। তার অন্তরে শঙ্কাও কাজ করছিল, এটি কোনো প্রহসন নয় তো? কোনোভাবে লাঞ্ছিত হতে হবে না তো? তবে এই মুহূর্তে পেছনে হাঁটার সামর্থ্যটুকুও বাকি ছিল না। তার সত্তায় কেবল একটিই প্রতিধ্বনি বাজছিল, সম্ভবত আজ আহার মিলবে, সম্ভবত আজ আমি মৃত্যুর হাত থেকে রক্ষা পাব। আরিয়ান লাউঞ্জের প্রবেশদ্বারের দিকে অগ্রসর হচ্ছিল এবং পশ্চাতে একজন অনাহারী তরুণী তার চূড়ান্ত ভরসা সম্বল করে পদচারণা করছিল। কেউ আজ করতে পারেনি যে এই ক্ষণিক ঘটনাটি অদূর ভবিষ্যতে দুটো ভাগ্য পরিবর্তন করে দেবে এবং মনুষ্যত্বের এমন এক নজির স্থাপন করবে যা সমাজ যুগের পর যুগ ধরে স্মরণ করবে। এবং ঠিক ওই ক্ষণে যখন তারা লাউঞ্জের অভ্যন্তরে কদম রাখতে উদ্যত হয়েছিল, নীলার দৃষ্টির সীমানায় আধার ঘনিয়ে এল। তার চরণ থরথর করে কাঁপল এবং সে সংজ্ঞাহীন হয়ে লুটিয়ে পড়ল। নীলা ফ্লোরে আছড়ে পড়তেই চারিপাশে ভিড় করা জনতার মাঝে শোরগোল শুরু হল। কতিপয় ব্যক্তি তফাতে অবস্থান করে শুধুই উপহাস উপভোগ করতে থাকল। একজন মন্তব্য করল, ড্রাগ নিয়েছে। অন্য একজন যাচাই না করেই ফয়সালা শুনিয়ে দিল, অর্থ আদায়ের ধান্দায় এমন ছলনা করে এরা। তবে আরিয়ানের মুখমণ্ডলে দৃশ্যত আতঙ্কিত হওয়ার লক্ষণ ফুটে উঠেছিল। সে কাল বিলম্ব না করে ফ্লোরে বসে তার সন্নিকটে ঝুঁকল। তার কবজির নাড়ি শীতল ছিল, দেহ অসাড় হয়ে গিয়েছিল, নিঃশ্বাস অত্যন্ত ক্ষীণ অনুভূত হচ্ছিল। পানি নিয়ে এসো, জলদি, সে প্রায় হুঙ্কার দিয়ে নির্দেশ দিল। একজন ওয়েটার ছুটে গিয়ে একটি পানির পাত্র হাজির করল। আরিয়ান নিজ হাতে নীলার চোখে মুখে পানির ছাপটা দিল। সামান্য পরিমাণ তার ওষ্ঠেও প্রবেশ করাল। কয়েক মুহূর্ত কোনরূপ স্পন্দন পরিলক্ষিত হল না। অতঃপর ধীর লয়ে তার হাতের পাতা কেঁপে উঠল, অক্ষিপল্লব নড়ল এবং সে অনেক কষ্টে দৃষ্টি উন্মোচন করল। প্রথম যে অবয়বটি সে খেয়াল করতে পারল তা ছিল আরিয়ানের, অত্যন্ত নিকটে, উদ্বিগ্ন, মোটেও সেরূপ নয় যেরূপে সে শুরুতে অবলোকন করেছিল। কথা কানে যাচ্ছে? আরিয়ান নম্রস্বরে প্রশ্ন করল। নীলা কিছু উচ্চারণ করতে চাইল, তবে স্বর প্রস্ফুটিত হল না। কণ্ঠনালী রুক্ষ হয়ে গিয়েছিল। সে অতি সন্তর্পণে সম্মতি জানাল। আরিয়ান তৎক্ষণাৎ নির্দেশ দিল, ওকে লাউঞ্জে নিয়ে চলো, এক্ষুনি। দ্বাররক্ষী দ্বিধাগ্রস্ত হল। স্যার, কর্তৃপক্ষ, আমি নির্দেশ দিচ্ছি। তার গলার স্বর এবার স্থির তবে অত্যন্ত তীক্ষ্ণ শোনাল। দুইজন রক্ষী নীলাকে অবলম্বন দিয়ে দাঁড় করাল। তার চরণ ফ্লোরে টেনে যাচ্ছিল, যেন সেগুলোতে বিন্দুমাত্র শক্তিই বাকি নেই। লাউঞ্জের অভ্যন্তরীণ জাঁকজমক, সৌরভ, বাদ্যযন্ত্র, প্রতিটি বিষয় তার কাছে ভিন্ন গ্রহের পরিবেশ বলে বোধ হচ্ছিল। অভিযাত্রা তাকে ভিনগ্রহের প্রাণীর ন্যায় অবলোকন করছিল, যেন সে এই চাকচিক্যের কোনো উপাদানই নয়। আরিয়ান তাকে সরাসরি ডাইনিং হলে নিয়ে প্রবেশ করল। একটি সোফায় স্থান দেওয়া হল, তবে সে মেরুদণ্ড সোজা করে স্থির হতেও অক্ষম ছিল। তার মস্তক ক্রমাগত নুইয়ে পড়ছিল।
আরিয়ান তড়িঘড়ি করে প্রচুর পদের ফরমাশ দিয়ে ফেলল। নান, বিরিয়ানি, মাংস, স্যুপ, শরবত, ডেজার্ট যা মেনুতে পেল। অল্প সময়ের ব্যবধানে টেবিল পরিপূর্ণ হল। আহারের সুঘ্রাণ নীলার নাসারন্ধ্রে আঘাত করতেই তার জীর্ণ দেহে যেন সহসা স্পন্দন জাগ্রত হল। সে ধীরলয়ে অক্ষিপল্লব মেলল। সম্মুখে বিপুল আহার্য অবলোকন করে তার দৃষ্টি প্রসারিত হয়ে গেল। সম্ভবত সে বহু মাস যাবৎ একত্রে এত পদের আহার প্রত্যক্ষ করেনি। আহার করো, আরিয়ান কোমল কণ্ঠে নির্দেশ দিল। নীলা থরথর হাতে একটি নানের টুকরো স্পর্শ করল। শুরুতে সে বস্তুটির পানে চেয়ে থাকল, যেন আস্থাই স্থাপন করতে পারছিল না যে এগুলো আসলেই তার প্রাপ্য। অতপর সে ক্ষুদ্র একটি অংশ বিচ্ছিন্ন করে জিহ্বায় রাখল। অন্ন পাকস্থলিতে প্রবেশ করতেই তার নয়ন গালবে অশ্রুধারা নামল। সে দ্রুত গতিতে গলাধকরণ করতে আরম্ভ করল। কিছু না পরখ করে, বিরতি না নিয়ে, বিবেচনা না করে স্যুপ চলকে পড়ছিল। কবজি কাঁপছিল, নিঃশ্বাস ঘন হচ্ছিল, তবে সে নিজেকে নিবৃত্ত করতে পারছিল না। এগুলো কেবলই খাদ্যবস্তু ছিল না, এগুলো ছিল প্রাণশক্তি, যা পুনরায় ফিরে পাচ্ছিল। চারিপাশে আসন গ্রহণকারী অতিথিরা এই মুহূর্তে স্তব্ধরূপ ধারণ করেছিল। কতপয় ব্যক্তির মুখমণ্ডলে আশ্চর্যের ছাপ, কতপয়ের অন্তরে সংকোচ। আরিয়ান কেবল তাকেই পর্যবেক্ষণ করছিল। তার নয়নযুগলও সিক্ত হয়ে উঠেছিল। সম্ভবত সে জীবনে প্রথম কাউকে অনাহারের তাড়নায় এমনভাবে পরাজস্ত হতে অবলোকন করছিল। কিছু সময় অতিক্রান্ত হতেই আচমকা নীলা স্থির হয়ে গেল। তার মুষ্টিতে অবশিষ্টাংশ খাবার আটকে ছিল, তবে সে গলাধকরণ করছিল না। কোনো সমস্যা? আরিয়ান প্রশ্ন ছুড়ে দিল। নীলা ধীরলয়ে উচ্চারণ করল, সামান্য একটু পানি। সে কালবিলম্ব না করে পাত্রটি বাড়িয়ে ধরল। নীলা ধীরলয়ে পানীয় গ্রহণ করল, যেন প্রতিটি বিন্দু সতর্কতার সাথে পাকস্থলিতে প্রেরণ করছে। অতপর সে দৃষ্টি অবনত করল এবং অত্যন্ত নম্রস্বরে শোনাল, স্যার, কৃতজ্ঞতা। তার কণ্ঠে ধন্যবাদ জ্ঞাপন নয়, বিরাজ করছিল এক চূর্ণ বিচ্চূর্ণ হওয়া অহংকার। যেন তার চরম গ্লানি অনুভূত হচ্ছিল যে তাকে এমন শোচনীয় পরিস্থিতিতে করুণা গ্রহণ করতে বাধ্য হতে হল। আরিয়ান প্রশ্ন ছুড়ল, তোমার পরিচয় কি? নীলা। কোন স্থান থেকে আগমন? মফস্বল থেকে, ঢাকার অদূরে। ধীর লয়ে সে তার অতীত বর্ণনা করল। পিতার প্রয়াণ, ভাইয়ের ব্যাধি, শিক্ষাজীবনের ইতিটানা, মহানগরে টিকে থাকার লড়াই, মহাজনদের প্রবঞ্চনা এবং বিগত 4 দিনের উপবাস। বিবরণ প্রদান করতে করতে সে বহুবার স্তব্ধ হয়ে পড়ছিল, যেন এক একটি বাক্যের সাথে অন্তরের যাতনা নির্গত হচ্ছে। আরিয়ান বিন্দুমাত্র বিঘ্ন না ঘটিয়ে শ্রবণ করতে থাকল। পূর্বে হাত পাতনি কেন, সে জানতে চাইল। নীলা দৃষ্টি অবনত করে রাখল। কয়েক মুহূর্ত বাদে উত্তর দিল, পিতা নিষেধ করেছিলেন। নির্দেশ ছিল ঘাম ঝরাতে, ভিক্ষা না করতে। অদ্য প্রথমবার তার কণ্ঠনালী রুদ্ধ হয়ে গেল। আরিয়ানের বক্ষ ভারী হয়ে উঠল। সে বিপরীত দিকে দৃষ্টি সরিয়ে নিল, যেন তাকে অশ্রুসিক্ত অবস্থায় কেউ প্রত্যক্ষ না করে। কিছু সময় বাদে সে প্রশ্ন করল, শিক্ষাগত যোগ্যতা আছে? নীলা আলতো করে সম্মতিজ্ঞাপক মাথা দোলাল। উচ্চ মাধ্যমিক অবধি। চিকিৎসক হবার বাসনা ছিল। অতঃপর পরিবার। কেবল একটি শব্দ, তবে তার অভ্যন্তরে সম্পূর্ণ ট্র্যাজেডি নিহিত ছিল। ডাইনিং হলের শোরগোল পুনরায় কর্ণগোচর হতে শুরু করল, তবে তাদের দুইজনের মধ্যে এক ভিন্নধর্মী নিস্তব্ধতা বিরাজমান ছিল। এমন এক নিস্তব্ধতা যার পরতে পরতে যন্ত্রণা, মর্যাদা এবং অনুচ্চারিত সমঝোতা লুকিয়েছিল। আরিয়ান ধীর লয়ে প্রশ্ন করল, যদি পুনরায় সুযোগ মিলে, তবে কি আবার শিক্ষা গ্রহণ করবে? নীলা তৎক্ষণাৎ দৃষ্টি প্রসারিত করল। তার নেত্রে জীবনের প্রথমবার এক আশার আলো পরিলক্ষিত হল। নিশ্চয়ই, নিঃসন্দেহে, যে কোনো শর্ত মানতে রাজি, কেবল আমার ভাই সুস্থ হয়ে উঠুক। অতঃপর সে আচমকা স্তব্ধ হয়ে গেল, যেন তার বোধগম্য হল সে দিবাস্বপ্নে বিভোর আছে। আরিয়ান কিয়ৎক্ষণ তার পানে একদৃষ্টে চেয়ে থাকল। তার স্মৃতিতে শৈশবের একটি ভয়াবহ দৃশ্য উঁকি দিল। তার আপন পিতা চরম অসুস্থ, শয্যাশায়ী এবং অর্থের সংকটে ক্লিনিকের বারান্দায় প্রহর গুনছিল। ওই চরম মুহূর্তে সেও পরিচিতদের নিকট করুণা ভিক্ষা করেছিল, এবং কেউ এগিয়ে আসেনি।
সে একটি বড় শ্বাস ত্যাগ করল। তোমার ভাই বর্তমানে কোথায় সে জানতে চাইল। মফস্বলে, অত্যন্ত রুগ্ন, ঔষধপত্রও হয়তোবা ফুরিয়ে গেছে ইতিমধ্যে। নীলার নয়নযুগল পুনরায় সিক্ত হয়ে উঠল। এই মুহূর্তে আরিয়ানের চেহারায় একটি সুদৃঢ় সংকল্পের ছাপ পরিলক্ষিত হচ্ছিল। সে টেবিলের ওপর থাকা টিস্যু পেপার দিয়ে আঙুল পরিষ্কার করল, অতঃপর মেরুদণ্ড সোজা করে বসল এবং ধীর কিন্তু কঠিন স্বরে নির্দেশ দিল, নীলা, তুমি আমার সঙ্গী হও। নীলার মনে হল সম্ভবত সে শ্রুতি ভ্রমে পতিত হয়েছে। মানে, আমি তোমাকে খোলা আকাশের নিচে পুনরায় ত্যাগ করব না। তার বক্ষপিঞ্জর প্রবল বেগে স্পন্দিত হতে আরম্ভ করল, শঙ্কা, প্রত্যাশা, সংশয় সব একই সাথে। তবে আমার তো আপনার সাথে কোনো পরিচয়ই নেই। সে আটকে আটকে বাক্যটি সম্পন্ন করল। আরিয়ান মৃদু হাসল। আমার পরিচয় জানা আছে, সে কারণেই তো নিয়ে চলছি। নীলা ঠাউর করতে সক্ষম হচ্ছিল না যে এটি বিভ্রম নাকি কঠিন বাস্তবতা। বিগত এতগুলো দিনে কোনো ব্যক্তি তাকে বুকে টেনে নেওয়ার প্রয়াস দেখায়নি। প্রতিটি স্থানে কেবল খাটুনি দাও অথবা দূর হও বাক্যই শ্রবণ করেছে। আতঙ্কিত হবার কারণ নেই, তোমার বিন্দুমাত্র লোকসান হবে না, সে নরম সুরে সান্ত্বনা দিল। নীলার নয়ন বেয়ে অশ্রুধারা প্রবাহিত হল। সে কোনো প্রতিউত্তর দিতে সক্ষম হল না, কেবল দৃষ্টি অবনত করে স্থির হয়ে রইল। আরিয়ান সোজা হয়ে দাঁড়াল। অগ্রসর হও। নীলাও ধীর লয়ে উঠে দাঁড়াল। তার চরণ তখনও নিস্তেজ অনুভূত হচ্ছিল, তবে বক্ষস্থলে এক ভিন্নধর্মী উত্তাপ কাজ করছিল, যেন সুদীর্ঘ অমানিসার শেষে জীবনের প্রথম কোনো আলোকবর্তিকা প্রজ্বলিত হয়েছে। হোটেলের প্রাঙ্গণে সেই চকচকে যানটি দাঁড়িয়েছিল। চালক তড়িঘড়ি করে প্রবেশদ্বার উন্মুক্ত করল। নীলা দ্বিধাগ্রস্ত হল। সে সম্ভবত তার গোটা জীবনে এমন জাঁকজমকপূর্ণ যান স্পর্শ করার সুযোগ পায়নি। ভেতরে প্রবেশ করো, আরিয়ান নির্দেশ দিল। সে অত্যন্ত সন্তর্পণে সিটে আসন গ্রহণ করল। গদি স্পর্শ করার মুহূর্তে যেন শঙ্কাবোধ করছিল যে তার ময়লা কাপড়ে সেটি অপরিষ্কার না হয়ে যায়। যানটি অগ্রসর হতে আরম্ভ করল। জানালার গ্লাস ভেদ করে ঢাকার রাজপথের রসনায় পশ্চাতে সরে যাচ্ছিল, এবং নীলার গতানুগতিক অতীতটাও সম্ভবত ধীরলয়ে অতীত হয়ে যাচ্ছিল। সে অবগত ছিল না সে কোন গন্তব্যে যাত্রা করেছে, ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে। তবে দীর্ঘ সময় বাদে জীবনের প্রথমবার শঙ্কার তুলনায় প্রত্যাশার পারদ বেশি অনুভূত হচ্ছিল। অন্যদিকে আরিয়ান জানালার ফাঁক গলে বাইরে দৃষ্টি নিবদ্ধ করেছিল, তবে তার নেত্রে মহানগর নয়, বরং তার ফেলে আসা স্মৃতিপট ভাসছিল। যানটি একটি প্রকাণ্ড ধাতব ফটকের সম্মুখে এসে স্থির হল। ফটক স্বয়ংক্রিয়ভাবে উন্মুক্ত হল, এবং অভ্যন্তরের চিত্র অবলোকন করে নীলার নিঃশ্বাস রুদ্ধ হয়ে এল। সম্মুখে এক প্রকাণ্ড অট্টালিকা, চতুর্দিকে নয়নাভিরাম লন, কৃত্রিম ঝর্ণা, চোখ ধাঁধানো আলোকসজ্জা এবং সশস্ত্র প্রহরী। তার প্রতীয়মান হল সে যেন কোনো রূপকথার প্রাসাদে প্রবেশ করেছে। তার মুষ্টি গদির চামড়া দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছিল, যেন শঙ্কা কাজ করছিল যে এই মুহূর্তেই তাকে ঘাড় ধাক্কা দিয়ে বলা হবে, মস্ত অপরাধ হয়েছে, দূর হয়ে যাও। গন্তব্যে পৌঁছেছি, আরিয়ান গম্ভীর স্বরে উচ্চারণ করল। নীলা তার পানে চাইল, অতঃপর বাইরে পানে। সে ঠাউর করতে পারছিল না তার ভেতরে পা রাখার সমীচীন হবে কিনা। তার চরণ যেন ফ্লোরের সাথে আঠার মতো লেগে গিয়েছিল। আতঙ্কিত হইও না, এখন তুমি আমাদের মেহমান, আরিয়ান গাড়ির গেট উন্মুক্ত করতে করতে বলল। সে অত্যন্ত ধীর লয়ে নিচে পদার্পণ করল। তার পাদুকা জীর্ণ অবস্থায় ছিল, পরিধেয় বস্ত্র ধুলো মাখা ছিল, এবং সম্মুখে গ্র্যানাইটের মসৃণ সিঁড়িপথ। তার অন্তরে বোধ হল যেন তার চরণযুগল এই মনোরম পরিবেশের উপযুক্ত নয়। ড্রয়িং রুমে পা রাখতেই গৃহকর্মীরা স্তব্ধ হয়ে দাঁড়াল। উপস্থিত সকলের দৃষ্টি তার পানে গিয়ে নিবদ্ধ হল। কারো মুখমণ্ডলে হতবাক হবার ছাপ, কারো বিরক্তি, কারো নেত্রে দৃশ্যমান তাচ্ছিল্য। স্যার, এই মেয়েটিকে? একজন প্রবীণ পরিচারক ধীর লয়ে প্রশ্ন ছুড়ে দিল। মেহমান, আরিয়ান সংক্ষেপে জবাব দিল, এবং অদ্য রজনী হতে এই বাড়িতেই অবস্থান করবে। কর্ণগোচর হওয়া মাত্রই চারিপাশের পরিবেশ যেন শীতল বরফে পরিণত হল। নীলার বক্ষপিঞ্জরের স্পন্দন তীব্রতর হয়ে উঠল। তার প্রতীয়মান হল এই দফায় নিশ্চিতভাবেই কেউ প্রতিবাদ জানাবে, এবং বাস্তবে ঘটলও তাই। দোতলার সিঁড়িপথ ধরে নিচে নামার মুহূর্তে একটি অত্যন্ত রুক্ষ কণ্ঠস্বর ধ্বনিত হল।
আরিয়ান, এসবের মানে কি? তিনি ছিলেন তার মা, কর্পোরেট জগতের দাপুটে নারী ব্যবসায়ী, রাগী স্বভাব, দৃষ্টিতে শাসন করার প্রবৃত্তি। তিনি নীলাকে মস্তক হতে চরণ অবধি পর্যবেক্ষণ করলেন, যেন তার মূল্য নির্ধারণ করছেন। এই ভিখারি মেয়েটি কে? তিনি পুনরায় প্রশ্ন ছড়লেন। আরিয়ান বিন্দুমাত্র শঙ্কা প্রকাশ না করে জবাব দিল, ওর পরিচয় নীলা, এবং ও আজ থেকে আমাদের সাথেই বসবাস করবে। কি বলছিস? তার মায়ের কণ্ঠস্বর সপ্তমে চড়ে গেল। তুই ফুটপাত হতে যে কাউকে এই রাজপ্রাসাদে তুলে আনবি? নীলার মস্তক অবনত হয়ে গেল। তার মনে হল এই মুহূর্তে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। সে স্বেচ্ছায় পিছু হটতে শুরু করল। ঠিক ওই ক্ষণেই আরিয়ান তার রক্ষা কবচ হয়ে সামনে এসে সোজা হল। মা, ও ভাসমান কেউ নয়, ও রক্তমাংসের মানুষ, টানা 4 দিন যাবৎ উপোস ছিল। কয়েক মুহূর্তের নিমিত্তে পুরো হলরুমে পিন পতন নিস্তব্ধতা ছেয়ে গেল। মা একটি বড় শ্বাস ত্যাগ করলেন। আরিয়ান, সমাজতন্ত্র এইভাবে কাজ করে না। করুণা প্রদর্শন করতে মন চাইলে কিছু অর্থ দান করে দে, কোনো অনাথাশ্রমে হস্তান্তর করে দে, নিজের বাসগৃহে প্রবেশ করাতে নেই। আরিয়ানের নয়নযুগল সিক্ত হয়ে উঠল, তবে কণ্ঠের দৃঢ়তা অটুট ছিল। যেদিন বাবা ক্লিনিকের বারান্দায় ধুঁকছিল, কোনো আত্মীয় কোনো অনাথাশ্রমের ঠিকানা দেয়নি। সকলে কেবল মুখের উপর দরজা আটকে দিয়েছিল। এই বাক্য শুনে তার মায়ের অভিপ্রত্যি সম্পূর্ণ পাল্টে গেল। স্বামীর স্মৃতি তার অন্তরেও চরম সংবেদনশীল একটি স্থান ছিল। কয়েক মুহূর্ত অতিক্রান্ত হতেই তিনি দৃষ্টি সরিয়ে দিলেন এবং উচ্চারণ করলেন, তোর যা উচিত মনে হয় তাই কর, তবে যাবতীয় দায়ভার তোকেই বহন করতে হবে। নীলা প্রথমবারের মতো মুক্তির নিঃশ্বাস ত্যাগ করল। আরিয়ান তাকে দোতলার একটি সুসজ্জিত কামরায় নিয়ে প্রবেশ করল। কামরায় প্রকাণ্ড খাট, ধবধবে চাদর, ওয়ার্ড্রোব, অ্যাটাচড ওয়াশরুম, যাবতীয় সুবিধা বিদ্যমান ছিল, যা সে সম্ভবত কল্পনার জগতেও কোনোদিন কল্পনা করেনি। প্রথমে গোসল সেরে নাও। সে ওয়ার্ড্রোবের ভেতর হতে ফ্রেশ পোশাক বের করতে করতে নির্দেশ দিল। অতঃপর ঘুমিয়ে পড়ো। নীলা পোশাকগুলো হাতের মুঠোয় নিয়ে স্থির হয়ে রইল। তার নয়নযুগল অশ্রুসিক্ত হয়ে পড়ল। কোনো সমস্যা? আরিয়ান প্রশ্ন করল। সে অত্যন্ত নম্রস্বরে উচ্চারণ করল, এত আয়োজন কেবল আমার নিমিত্তে? আরিয়ান মৃদু হাসল। নিঃসন্দেহে, কারণ তুমি এসবের দাবিদার। ওয়াশরুমের কপাট রুদ্ধ হওয়া মাত্রই নীলা ফুঁপিয়ে কেঁদে উঠল। শাওয়ারের পানির সমান্তরালে তার নয়নের জলও গড়িয়ে পড়ছিল। অনাহার, লাঞ্ছনা, আতঙ্ক, যাবতীয় গ্লানি যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাচ্ছিল। দর্পণের সম্মুখে নিজেকে পরিপাটি পোশাকে অবলোকন করে তার আস্থাই স্থাপন হচ্ছিল না যে এই সেই মেয়ে যে কয়েক প্রহর পূর্বে রাস্তার পাশে ধুঁকছিল। নৈশভোজের সময় তাকে আহারের উদ্দেশ্যে পুনরায় তলব করা হলো। এই দফায় সে অত্যন্ত সতর্কতার সাথে গলাধরণ করছিল। প্রতিটি গ্রাসের ফাঁকে ফাঁকে সে আরিয়ানের পানে একবার দৃষ্টি নিক্ষেপ করছিল, যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে আগ্রহী, তবে উপযুক্ত ভাষা হাতুড়ে পাচ্ছে না। আগামীকাল তোমাকে স্পেশালিস্টের কাছে নেব। আরিয়ান জানালো, এবং অতঃপর ভবিষ্যতের কর্মপন্থা নিয়ে চিন্তা করব। ভবিষ্যতের কর্মপন্থা? নীলা প্রশ্ন ছুড়ল। হ্যাঁ, তুমি ভবিষ্যৎ জীবনে কি অর্জন করতে চাও? নীলা কিয়ৎক্ষণ নীরবতা পালন করল, অতঃপর উচ্চারণ করল, উপার্জন, যেন ভাইয়ের থেরাপি চালাতে পারি। আরিয়ান সম্মতি জানাল। এবং উচ্চশিক্ষা? সে দৃষ্টি অবনত করে ফেলল। বর্তমানে সেটার অবাস্তব কল্পনা নয়, অদ্য রজনী হতেই শুরু। আরিয়ান তৎক্ষণাৎ ঘোষণা দিল। নীলা হতবাক হয়ে তার পানে দৃষ্টি ফেরাল। তুমি ডিগ্রি অর্জন করবে এবং একজন প্রতিষ্ঠিত মানুষরূপে গড়ে উঠবে, কেবল অধ্যবসায় বজায় রাখতে হবে। ওই রজনীতে নীলা সুদীর্ঘকাল বাদে একটি আরামদায়ক গদিতে শয়ন করেছিল, তবে নিদ্রা সহজে ধরা দেয়নি। তার অবচেতন মনে বারবার শঙ্কা উকি দিচ্ছিল যে ভোরে জাগ্রত হলে সম্ভবত যাবতীয় আয়োজন হাওয়ায় মিলিয়ে যাবে। কামরা, আহার, প্রত্যাশা, কোনো কিছুরই অস্তিত্ব মিলবে ঘনিয়ে আসবে না। অন্যদিকে আরিয়ান নিজ কামরায় ব্যালকনির সন্নিকটে স্থির হয়েছিল। নিচের লনটিতে মৃদু রোশনাই জ্বলছিল। তার অন্তরে এক অভাবনীয় প্রশান্তি বিরাজ করছিল, যেন সে অত্যন্ত পুণ্যময় কোনো দায়িত্ব পালন করেছে। পরবর্তী কয়েক দিবসে যাবতীয় পরিস্থিতি পরিবর্তিত হতে আরম্ভ করল। স্পেশালিস্ট নিশ্চিত করলেন যে নীলা রক্তশূন্যতা এবং পুষ্টিহীনতায় ভুগছে, তবে চিকিৎসায় সম্পূর্ণ নিরাময় সম্ভব। তাকে সুষম ডায়েট চার্ট প্রদান করা হলো। আরিয়ান তাকে নিজের কর্পোরেট হেডকোয়ার্টারে একটি সাধারণ পদে নিয়োগের ব্যবস্থা করল। ডেটা এন্ট্রি করা, নথিপত্র প্রস্তুত করা, টুকটাক অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব। নীলা প্রতিটি দায়িত্ব শতভাগ নিষ্ঠার সাথে পালন করত।
নির্দিষ্ট সময়ের পূর্বে অফিসে হাজিরা দিত, গভীর রাত অবধি পরিশ্রম করত, কোনো দিন বিরক্তি প্রকাশ করত না। ক্রমান্বয়ে পরিবারের অন্যান্য সদস্যরাও তাকে আপন করে নিতে আরম্ভ করল। একদা আরিয়ান তাকে এক বান্ডেল স্টাডি মেটেরিয়াল উপহার দিল। এগুলো কিসের জন্য? সে প্রশ্ন করল। তোমার নবজন্মের সূচনা, সে মৃদু হেসে জবাব দিল। ডিস্টেন্স লার্নিং প্রোগ্রামে পুনরায় শিক্ষা কার্যক্রম চালু করবে। নীলাল নয়ন যুগল আনন্দে চিকচিক করে উঠল। সে পাঠ্যপুস্তকগুলোকে এমন সতর্কতার সাথে স্পর্শ করছিল যেন মূল্যবান কোনো রত্নভাণ্ডার। সময় অতিবাহিত হতে থাকল। উভয়ের মাঝে এক সাবলীল সখ্যতা গড়ে উঠল। তারা একত্রে কফি পান করত, স্মৃতিচারণ করত, মাঝে মধ্যে নির্মল আনন্দে মেতে উঠত। নীলা বর্তমানে পূর্বের ন্যায় আতঙ্কগ্রস্ত থাকত না, তবে শ্রদ্ধাবোধ পূর্বের তুলনায় বহুগুণে বৃদ্ধি পেয়েছিল। অতঃপর একদা আচমকা দুঃসংবাদ এসে পৌঁছল। আরিয়ানের মায়ের টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। স্টক মার্কেটে ধস নেমেছে, ইনভেস্টমেন্ট আটকে গেছে, পাওনাদারদের তাগাদা বৃদ্ধি পেয়েছে। প্রাসাদের অভ্যন্তরীণ পরিবেশ চরম উৎকণ্ঠায় আচ্ছন্ন হল। নীলা জীবনের প্রথমবার উপলব্ধি করল যে প্রাচুর্যের আড়ালেও চরম শঙ্কা এবং অনিশ্চয়তা ঘাপটি মেরে থাকে। সে নীরবে নিজের কাজের পরিধি আরও বহুগুণে বাড়িয়ে দিল, যেন সে যে কোনো মূল্যে পরিবারের পাশে দাঁড়াতে ইচ্ছুক। অন্যদিকে আরিয়ানও কেমন যেন অচেনা রূপ ধারণ করল। মুখের হাসি ম্লান হয়ে গেল, দৃষ্টিতে হতাশা প্রকট হল। এক গোধূলি লগ্নে নীলা সাহস সঞ্চার করে প্রশ্ন ছুড়ল, পরিস্থিতি আবার স্বাভাবিক হবে তো? আরিয়ান তার পানে দৃষ্টি থেরাল। কয়েক মুহূর্ত বিন্দুমাত্র শব্দ উচ্চারণ করল না। অতঃপর ম্লান হাসির রেখা টেনে জবাব দিল, বলতে পারছি না, তবে তুমি পাশে আছো বিধায় নিজেকে নিঃস্ব মনে হচ্ছে না। এটিই প্রথম মুহূর্ত ছিল যখন সে তাকে নিজের সমকক্ষ হিসেবে মর্যাদা প্রদান করল। নীলার বক্ষপিঞ্জর প্রবল বেগে স্পন্দিত হতে আরম্ভ করল। সে দৃষ্টি অবনত করে ফেলল, তবে ওষ্ঠে লাজুক হাসির রেখা প্রস্ফুটিত হল। সে ঠাউর করতে সক্ষম হচ্ছিল না যে এটি কেবলই কৃতজ্ঞতাবোধের বন্ধন, সখ্যতা, নাকি ভিন্নতর কোনো সম্পর্কে রূপ নিচ্ছে। সে কেবল এই বিষয়টুকু অবগত ছিল যে পুরুষটি তাকে অনাহারের হাত থেকে রক্ষা করেছিল, বর্তমানে সেই ব্যক্তিটি তার বেঁচে থাকার সর্বাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কালচক্র আপন গতিতে আবর্তিত হতে থাকল। সুদীর্ঘ মাসব্যাপী উৎকণ্ঠার সমাপ্তিতে পরিশেষে সেই ভয়াবহ প্রহরটিও উপস্থিত হল, যখন আরিয়ানের মায়ের কর্পোরেট সাম্রাজ্য প্রায় দেউলিয়া ঘোষিত হয়েছিল। পাওনাদাররা আইনি চিঠি প্রেরণ করল, বহু স্থাবর সম্পত্তি নিলামে উঠিল, এবং যে প্রাসাদটি একদা রোশনায়, ভিআইপি অতিথি এবং উৎসবের আমেজে মুখরিত ছিল, সেটি বর্তমানে শ্মশানের নীরবতায় নিমজ্জিত হতে শুরু করল। পরিচারকরা পর্যায়ক্রমে বিদায় নিল, বিলাসবহুল যানের বহর শূন্যের কোঠায় নামল, এবং পরিশেষে সেই বিভীষিকাময় দিনটি হাজির হল যখন গোটা পরিবারকে ওই রাজকীয় অট্টালিকাটিও ত্যাগ করতে বাধ্য হতে হল। আরিয়ান তার জীবনে প্রথমবার সাধারণ মানুষের কাতারে দাঁড়িয়ে ল ফার্মের বারান্দায় দৌড়াদৌড়ি করছিল। তার মুখমণ্ডল হতে সেই চিরচেনা দম্ভ সম্পূর্ণ তিরোহিত হয়েছিল, তবে দৃষ্টিতে এক অভিনব প্রত্যয় বিরাজ করছিল। সে নিয়তির কাছে কোনো অনুযোগ করেনি, কেবল রূঢ় বাস্তবতাকে বরণ করে নিয়েছিল। নীলা এই সমস্ত ঘটনা নির্বাক হয়ে পর্যবেক্ষণ করছিল। সে বর্তমানে আর সেই পূর্বের ভঙ্গুল তরুণীটি ছিল না। একাডেমিকের সমান্তরালে সে কর্পোরেট জগতেও দক্ষতা অর্জন করেছে, আধুনিক টেকনোলজি আয়ত্ত করেছে, এবং আরিয়ানের মায়ের কর্পোরেশনে জুনিয়র এক্সিকিউটিভ হিসেবে যাত্রা শুরু করে স্বীয় যোগ্যতা বলে সম্পূর্ণ বোর্ডের আস্থা অর্জন করে নিয়েছে। যখন চরম বিপর্যয় হানা দিয়েছিল, সেই মুহূর্তেও সে ঢাল হয়ে দাঁড়িয়েছিল। বহু অভিজ্ঞ কর্মকর্তা পদত্যাগ করেছিল, তবে নীলা হাল ছাড়েনি। একদিন সে আরিয়ানের মাকে বিনীতভাবে প্রস্তাব দিল, ম্যাডাম, আপনি যদি সম্মতি প্রদান করেন তবে আমি বিদেশি ভেঞ্চার ক্যাপিটালিস্টদের সাথে নেগোসিয়েশন করার উদ্যোগ নিতে পারি। তিনি চরম অবসাদগ্রস্ত কণ্ঠে জবাব দিলেন, মা, রথী মহারথীরাই মুখ ফিরিয়ে নিয়েছে, তুমি সামান্য মেয়ে কি উদ্ধার করবে? নীলা দৃষ্টি অবনত রেখে উত্তর দিল, একবার প্রয়াস চালাতে ক্ষতি কি? আপনি আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। সম্ভবত এবার আমার ঋণ পরিশোধের লগ্ন উপস্থিত।
তার নয়ন যুগল অশ্রু সজল হয়ে উঠল। তিনি কেবল এই বাক্যটি উচ্চারণ করলেন, অগ্রসর হও, তোমার যা যুক্তিসঙ্গত মনে হয় তাই বাস্তবায়ন করো। পরবর্তী কয়েকটি সপ্তাহ নীলার ক্যারিয়ারের সর্বাধিক চ্যালেঞ্জিং অধ্যায় ছিল। সে অহরাত্র বিশ্রামহীনভাবে ছুটে বেড়াল। ক্লায়েন্ট মিটিং, প্রজেক্ট পিচিং, ভার্চুয়াল কনফারেন্স, অবিরাম ভ্রমণ। বহু কর্পোরেট হাউজে চরম লাঞ্ছনাও হজম করল। বহু নামি দামি দপ্তরে প্রবেশাধিকার পেল না। তবে সে রণে ভঙ্গ দিল না। তার অবচেতন মনে বারবার সেই অভিশপ্ত রজনীর স্মৃতি ভেসে উঠত, যেদিন সে হোটেলের সিঁড়িতে মৃত্যু পথযাত্রী হয়ে পড়েছিল এবং একজন যুবক পরম মমতায় তার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। পরিশেষে তার অক্লান্ত অধ্যাবসায় সাফল্যের মুখ দেখল। একটি বৃহৎ মাল্টিন্যাশনাল ফার্ম জয়েন্ট ভেঞ্চারে চুক্তিবদ্ধ হওয়ার জন্য সম্মতি জ্ঞাপন করল। পর্যায়ক্রমে কর্পোরেট কাঠামোটি পুনরায় প্রাণ পেতে আরম্ভ করল। আর্থিক ঘাটতি সম্পূর্ণভাবে রিকভার হয়নি, তবে দেউলিয়া হওয়ার চরম পরিণতি থেকে রক্ষা পেয়ে গিয়েছিল। যখনই সুসংবাদ পরিবারের নিকট পৌঁছাল, আরিয়ানের মা সোফার উপর ধপ করে বসে পড়লেন। তার নয়ন বেয়ে আনন্দাশ্রু প্রবাহিত হতে শুরু করল। তিনি নীলাকে নিজের সন্নিকটে আহ্বান করলেন এবং তার করতল শক্ত করে চেপে ধরে উচ্চারণ করলেন, আজ আমি উপলব্ধি করতে সক্ষম হলাম, সেদিন আরিয়ান কোনো অনাহারী তরুণীকে আশ্রয় দেয়নি। সে মূলত আমাদের পরিবারের রক্ষাকর্তাকেই কুড়িয়ে এনেছিল। আরিয়ান এই মন্তব্য শ্রবণ করে আবেগে আপ্লুত হয়ে পড়ল। সেই শুভক্ষণ পর হতে যাবতীয় পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতির দিকে ধাবিত হতে আরম্ভ করল। তাদের বর্তমান ফ্ল্যাটটি ক্ষুদ্র পরিসরের ছিল, ছিমছাম ছিল, তবে সেখানে পুনরায় প্রাণের স্পন্দন ফিরে এসেছিল। বর্তমানে আর কোনো কৃত্রিম আভিজাত্যের প্রদর্শনী অবশিষ্ট ছিল না, তবে পারস্পরিক হৃদ্যতা ছিল কানায় কানায় পূর্ণ। এক মনোরম গোধূলিতে বেলকনিতে স্নিগ্ধ সমীরণ প্রবাহিত হচ্ছিল। আরিয়ান গ্রিলের সন্নিকটে অবস্থান করে দূর দিগন্তের পানি দৃষ্টি নিবদ্ধ করে রেখেছিল। নীলা কিছুক্ষণ কিছুটা তফাতে নীরবতা পালন করল, অতঃপর ধীর পায়ে তার সন্নিকটে অগ্রসর হল। কোনো গভীর চিন্তায় মগ্ন, সে প্রশ্ন ছুড়ে দিল। আরিয়ান মৃদু হাসল। হ্যাঁ, চিন্তা করছিলাম যে সেই অভিশপ্ত অজনীতে যদি তোমার সাথে ওই লাউঞ্জের সম্মুখে সাক্ষাৎ না ঘটত, তবে সম্ভবত আমি অদ্যবধি সেই দাম্ভিক কর্পোরেট রোবট হয়েই জীবন কাটাতাম। নীলা ম্লান হেসে প্রত্যুত্তর দিল, এবং আপনি যদি আমাকে সেদিন উদ্ধার করে না আনতেন, তবে সম্ভবত আমার অস্তিত্বই এই পৃথিবীতে অবশিষ্ট থাকত না। কয়েক পলক উভয় পক্ষই সম্পূর্ণ নিশ্চুপ রইল। শীতল হাওয়ায় এক অব্যক্ত অনুরাগের রেণু ভেসে বেড়াচ্ছিল। নীলা নিজের ভেতরের সংকোচ ঝেড়ে ফেলল। তার বক্ষপিঞ্জর প্রবল বেগে স্পন্দিত হচ্ছিল। আরিয়ান, আমি আপনার নিকট একটি গোপন কথা প্রকাশ করতে ইচ্ছুক। বলো, সে তার পানে ঘাড় ফেরাল। আমি বর্তমানে আর সেই অতীতের ভীতু মেয়েটি নেই। আপনি আমাকে নতুন করে জীবনযাপন করতে উদ্বুদ্ধ করেছেন, নিজের প্রতি হারানো আস্থা পুনরুদ্ধার করতে শিখিয়েছেন এবং সম্ভবত অনুরাগে আবদ্ধ হতেও। আরিয়ানের নিঃশ্বাস যেন থমকে দাঁড়াল। নীলা অবিরত বলে চলল, আমি আদৌ অবগত নই যে আমি আপনার যোগ্যতা সম্পন্ন কিনা, তবে আমি জীবনের শেষ নিঃশ্বাস অবধি আপনার অর্ধাঙ্গিনী হয়ে পাশে অবস্থান করতে চাই, সমান অধিকারের ভিত্তিতে, কোনো করুণার ঘেরাটোপে বন্দী হয়ে নয়। আরিয়ানের নয়নযুগল হতে অশ্রু গড়িয়ে পড়ল। সে অত্যন্ত কোমল স্বরে উচ্চারণ করল, তুমি কি অবগত আছো সেই ভয়াল রাতে যখন তুমি প্রথমবার জানিয়েছিলে 4 দিন যাবৎ অনাহারে ধুঁকছ? তখন আমার অন্তরে অহংকার জন্মেছিল যে আমি তোমার প্রাণ রক্ষা করছি। তবে বাস্তব সত্য হল এই যে তুমি আমাকে প্রকৃত মানবিকতার পাঠ দিয়েছ। সে আবেগজড়িত হস্তে নীলার করতল আঁকড়ে ধরল। হ্যাঁ, আমিও তোমার প্রতি গভীরভাবে অনুরক্ত। নিচতলার লনে অবস্থানরত আরিয়ানের মা এই সম্পূর্ণ রোম্যান্টিক দৃশ্যটি প্রত্যক্ষ করে ফেলেছিলেন। কিয়ৎক্ষণ তিনি সম্পূর্ণ নিশ্চুপ হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন, অতঃপর ধীর লয়ে সিঁড়ি ভেঙে ছাদে উপস্থিত হলেন। তারা উভয়েই চরম অপ্রস্তুত হয়ে পড়ল। তিনি প্রাণখোলা হাসিতে ফেটে পড়ে মন্তব্য করলেন, এবার কি আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিবি নাকি সরাসরি কাজই ডেকে আনবি? নীলার নয়নযুগল জলসিক্ত হয়ে উঠল। সে নতজানু হয়ে তার পদযুগল স্পর্শ করে আশীর্বাদ গ্রহণ করল। আমি আপনার সুযোগ্য পুত্রের জীবনসঙ্গী হবার অধিকার প্রার্থনা করছি, অঙ্গীকার করছি তাকে আজীবন পরম যত্নে আগলে রাখব। তিনি তাকে মাটি থেকে টেনে তুলে পরম মমতায় বক্ষে ধারণ করলেন।
আমার তোর যোগ্যতার ওপর নিজের জন্মদাত্রী সন্তানের চাইতেও অধিক মাত্রায় আস্থা জন্ম নিয়েছে। কয়েক মাস অতিবাহিত হবার পর একটি ছিমছাম তবে চরম আনন্দঘন বিবাহানুষ্ঠান আয়োজিত হল। কোনো প্রকারের আভিজাত্যের প্রদর্শনী নেই, কোনো অপচয়মূলক জাঁকজমক নেই, কেবল একান্ত আপনজন, অকৃত্রিম আনন্দোল্লাস এবং অফুরন্ত ভালোবাসার ছড়াছড়ি। সেই হতভাগ্য মেয়েটি যে একদা অনাহারের তাড়নায় সংজ্ঞাহীন হয়ে কংক্রিটে লুটিয়ে পড়েছিল, আজ বধূর সাজে সজ্জিত হয়ে বসেছিল। আর সেই যুবকটি যে অসামান্য মনুষ্যত্বের নজির স্থাপন করেছিল, আজ তার চিরস্থায়ী জীবনসঙ্গীর মর্যাদায় অভিষিক্ত হতে যাচ্ছিল। বিবাহ বন্ধনে আবদ্ধ হবার পর দম্পতি যৌথভাবে একটি চ্যারিটি ট্রাস্ট স্থাপন করল, যে প্রতিষ্ঠানের মাধ্যমে পথশিশুদের পুষ্টিকর আহার, বেকারদের কর্মসংস্থানের প্রশিক্ষণ এবং দুস্থ ব্যাধিগ্রস্তদের বিনামূল্যে থেরাপি প্রদান করা হতো। ট্রাস্টের প্রবেশপথে একটি নীতিবাক্য খোদাই করা ছিল, 4 দিন যাবৎ উপোস। এই করুণ আর্তনাদকে কোনো দিন কর্ণপাত না করার ছলনা করবেন না। কাহিনীর মূল মোরাল হল যে পরোপকার কোনো দিন নিষ্ফল হয়ে হারিয়ে যায় না। সামান্য একটু বদান্যতা একজন ব্যক্তির সম্পূর্ণ ভাগ্য পরিবর্তন করে দিতে সক্ষম, এবং বহু ক্ষেত্রে ওই বদান্যতাই আপনার নিজের ভাগ্যকেও ঘুরিয়ে দেয়। প্রকৃত ঐশ্বর্য ব্যাংক ব্যালেন্স দিয়ে পরিমাপযোগ্য নয়, বরং বিশাল হৃদয় দিয়ে মূল্যায়িত হয়। যে মুহূর্তে আমরা কোনো অচেনা পথিকের যন্ত্রণাকে নিজের অন্তরের যন্ত্রণা হিসেবে উপলব্ধি করতে সক্ষম হই, ঠিক সেই মুহূর্তে মনুষ্যত্ব পুনর্জন্ম লাভ করে। এই পর্যায়ে সম্মানিত শ্রোতাদের উদ্দেশ্যে একটি জিজ্ঞাসা: আপনার অবস্থানে যদি আরিয়ান অবস্থান করত, তবে কি আপনিও একজন অচেনা অনাহারী তরুণীকে নিজের বাসগৃহে আশ্রয় প্রদান করতেন, নাকি লোকলজ্জা, সামাজিক প্রতিবন্ধকতা এবং সংশয় আপনার বিবেককে অবদমিত করে রাখত? অপরদিকে যদি আপনি নীলার অবস্থানে থাকতেন, তবে কি নবজীবন লাভ করার পর সেই উপকর্তাকে আজীবন সশ্রদ্ধ চিত্তে স্মরণ করতেন? যদি এই শিক্ষণীয় কাহিনীটি আপনার বিবেককে সামান্যতমও নাড়া দিয়ে থাকে, তবে এটি আপনার পরিচিতজন এবং আত্মীয়স্বজনের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে দিন, যাতে সমাজের প্রতিটি স্তরের মানুষ অনুধাবন করতে সক্ষম হয় যে মনুষ্যত্ব আজও পৃথিবীতে বহাল তবিয়তে বিদ্যমান রয়েছে। এমন বিবেক জাগ্রতকারী চমৎকার কাহিনীর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন।